আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? পাওয়ার মাইক্রোসফট পয়েন্ট। পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট এক্সেল এর ক্লাস করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। মাইক্রোসফট এক্সেল এর কাজ করতে করতে আমরা কি হয়ে গেছি? ক্লান্ত। মানে আর হিসাব নিকাশ ভালো লাগে না, বোরিং লাগে, তাই না? একটু যদি টিভিটা ছেড়ে একটু নাটক দেখতে পারতাম, একটু যদি মোবাইলটা ছেড়ে যদি একটু ভিডিও দেখতে পারতাম, এই বোরিংটা কেটে যাবে। এমনটা মনে হচ্ছে নাকি? জি না। না স্যার। যদি বোরিং মনে না হয়, 100+ স্টুডেন্ট থেকে উপস্থিত আছেন মাত্র 11 জন, আলামত তো সেটাই মনে করে। মাঝে মধ্যে মনে হয় যদি পারতাম কোর্সগুলোকে শরবত বানিয়ে খাওয়াই দিতাম। এটা যদি সম্ভব হতো যে কোর্সগুলোকে কি শরবত বানিয়ে খাইয়ে দেওয়া যেত, তাহলে সেটা করতাম, কিন্তু সেটা তো সম্ভব না। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে সেই বোরিংটা আমাদের কেটে যায়। আজকের ক্লাস এবং আগামী ক্লাসগুলোতেও যাতে আমরা দুইটা ক্লাসে একটা শরীরে রিফ্রেশমেন্ট নিয়ে আসতে পারি। এরপর সর্বশেষ ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব মাইক্রোসফট এক্সেল বাকি অংশগুলো দিয়ে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জি। এটা হলো অ্যানিমেশনের কাজ করে, প্রেজেন্টেশন তৈরি করে। কি তৈরি করে? প্রেজেন্টেশন, অ্যানিমেশন। প্রেজেন্টেশন। অ্যানিমেশন, প্রেজেন্টেশন এগুলো তৈরি করে। অর্থাৎ আমরা মাঝে মধ্যে দেখি বিভিন্ন কাস্টমার কেয়ার গুলোতে বা বিভিন্ন বিলবোর্ড গুলোতে আমরা দেখতে পাই যে একটা লেখা সুন্দরভাবে আসে আবার চলে যায়, একটা লেখা সুন্দর করে আসে আবার চলে যায়। চলে যায়। চলে যায়। এই কাজটা অটো প্লে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা। এই কাজটা মূলত কিসের মাধ্যমে করা? মাইক্রোসফট মাইক্রোসফট পাওয়ার পাওয়ার পয়েন্ট। পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই কাজটা করেছে, এই কাজটা কিভাবে করেছে সেটাও আমরা শিখতে চাই। আর সেই ক্লাসটাই হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা খুব চমৎকার ভাবে কাজ করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি করতে পারি? খুব চমৎকার ভাবে খুব চমৎকার চমৎকার ভাবে কাজ করা যায়। প্রেজেন্টেশন তৈরি করতে পারি। যেমন একজন লেকচারার, যেমন কি একজন লেকচারার, একজন লেকচারার। যখন কোনো বিষয় নিয়ে কোনো একটা টপিক নিয়ে যখন আলোচনা করেন, সেই টপিকের মধ্যে অনেক ধরনের তথ্য উপাত্ত, বিভিন্ন ধরনের চিত্র তার যে শ্রোতাগণ আছেন তাদের সামনে উপস্থাপন করেন, করেন কিনা? তো তাদের সামনে যে জি প্রেজেন্টেশন স্যার। করেন সেটা তার পেছনে একটা বড় একটা মনিটর থাকে বা বড় একটা ডিসপ্লে থাকে বা প্রজেক্টর থাকে, যেটার মাধ্যমে তুলে ধরা হয় তার গ্রাহকদের সামনে বা তার শ্রোতাদের সামনে। এই যে আপনার বলার ভঙ্গিমার সাথে সাথে, আপনার চলার ভঙ্গিমার সাথে সাথে
আপনার উপস্থাপনা বলার সাথে সাথে আপনার ডিসপ্লেতে ওই চিত্র, ওই লেখা বা যেটা আপনি তুলে ধরতে চেয়েছেন সেই জিনিসটাও ভাসমান আসবে, যাবে অটোমেটিক ভাবে। এই কাজটাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আবার যদি বলেন আপনার একটা প্রোডাক্ট আছে, কি আছে? একটা প্রোডাক্ট। প্রোডাক্ট। যেমন আপনি অনলাইনে বিজনেস করেন, অনলাইনে কি করেন? বিজনেস করেন। বিজনেস। বিজনেস। বিজনেস করতে গিয়ে প্রাথমিকভাবে আপনাকে যে কাজটা করতে হয় সেটা হলো খরচ করার ব্যাপারে আপনাকে অনেক সতর্ক অবলম্বন করতে হয়, তাই না? যারা জি স্যার। ব্যবসায়িক জীবনের শুরুতে, সূচনা লগ্নে যারা হিসাব নিকেশ করে স্যার ক্লাসে নাই, ক্লাসে নাই। এই যে এখন আসছে। আমার এখানে নেটটা একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ। জি জি স্যার। আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। নেট কোম্পানিকে ফোন করেছি, বললো যে যা দেখতেছে। তো যেটা বলছিলাম সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের ছোটখাটো অ্যাড গুলো, আমরা আমাদের লেকচারার যে সকল উপস্থাপকের প্রেজেন্টেশন গুলো আছে, ওই ধরনের উপস্থাপনার প্রেজেন্টেশন গুলো তৈরি করতে পারবো। বুঝতে পেরেছেন? যেমন জি জি স্যার। আমি আপনাকে আমি আপনাকে একটা ছোট্ট একটা কাজ দেখাই, একটা ছোট্ট একটা ক্যাটাগরি, যাতে আপনি আইডিয়া নিতে পারেন যে আসলে আমরা কোন ধরনের কাজগুলো শেখার জন্য যাচ্ছি, কোন ক্যাটাগরির কাজগুলো আমরা শিখব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূলত আমরা কি কাজ করতে পারি, এটা আমরা এখন দেখব। সবাই দেখেছেন? জি জি স্যার। স্যার। তাহলে আমরা আসলে এই ক্যাটাগরি কাজগুলো শিখতে চাই। বা আরেকটা কাজ দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন, আর একটু ক্লিয়ার হবেন। তবে ক্লিয়ার হওয়ার যে যখন কাজ করতে যাবেন তখন এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া যাবে। কারণ এখানে এই কাজটা দেখি এভাবে কিছু বোঝা যাবে না, এটা ধারণা নেওয়া যাবে। বুঝে যাবে না কিন্তু ধারণা নেওয়া যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো যেমন মাইক্রোসফট কোম্পানির, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও মাইক্রোসফট কোম্পানির। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কাজ করেছি অ্যাপ্লিকেশন ক্যাটাগরির, মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে কাজ করেছি হিসাব নিকেশের,
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কাজ করছি প্রেজেন্টেশন বা বিভিন্ন ধরনের ক্ষুদ্র যে অ্যাড গুলো আছে, লেখাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে সুন্দর একটা উপস্থাপনা তুলে ধরা, তৈরি করা, এটাই হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই আমরা ওপেন করতে পারবো। অর্থাৎ স্টার্টে যাব, স্টার্টে গিয়ে আমরা আমাদের অল অ্যাপসে গিয়ে সেখানে যে মাইক্রোসফট অফিস যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে যাব, সেখানে গিয়ে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুঁজে পাবো। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 ক্লিক করলাম। এবার আমাদের সামনে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করেছি আমরা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের যেমন প্রোগ্রাম গুলো আছে, মেনু গুলো আছে, টুল গুলো আছে, ঠিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও সেম। মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের যেমন পরিচয় আমরা জেনেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরিচয় আমাদেরকে জানতে হবে যদি আমরা কাজ করতে হয়। তবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরিচয় জানাটা আমাদের জন্য খুবই সহজ। এর কারণ ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সবার উপরে দেখতে পাচ্ছেন টাইটেল বার, যেটা আমাদের ক্লোজ বাটন, রিস্টোর ডাউন, মিনিমাইজ, টাইটেল এবং অ্যাক্সেস বার থেকে আমাদের সেভ, আনডু, রিডু, যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে শিখে আসছি। নিচে দেখতে পাচ্ছেন মেনু আছে কিছু, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, অর্থাৎ যেটাকে বলা হয় মেনু বার। মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে আমরা এক ধরনের শিরোনামগুলো পেয়েছি, তার কাছাকাছি কয়েকটা মেনু প্লাস মাইনাস হয়েছে মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রেও। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এসেও ঠিক দেখতে পাচ্ছি আমরা কিছু রদবদল হয়েছে মেনুগুলোতে। ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, এগুলো নতুন করে অ্যাড হয়েছে কাজের সুবিধার জন্য, প্রোগ্রামের সুবিধার জন্য। প্রোগ্রামের সুবিধা অনুযায়ী আমরা আমাদের এই কাজগুলো করতে পারবো। মেনুর নিচে আছে আমাদের রিবন বার। যে রিবন বার, যে যখন যেই মেনুতে আমরা ক্লিক করি তখন সেই মেনুর অপশন গুলো আমাদের রিবন বারে শো করে। স্কেল আছে, ডান পাশে আমাদের আপনার এই ইয়ে থাকে, যেটাকে স্ক্রল বার থাকে, এবং মিডলে যে পেজটি আছে সেই পেজ মাইক্রোসফট ওয়ার্ড যেমন স্বতন্ত্র একটা নাম পেয়েছি, ডকুমেন্ট। মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে ওই মাইক্রোসফট যে এক্সেল এর পেজ আছে সেই পেজকে আমরা বলেছি শিট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এই পেজটিকে বলা হয় স্লাইড। এক একটা পেজ এক এক জায়গায় ব্যবহার হয়, এক একটা সুবিধা অনুযায়ী নামটা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে আমরা শিট বলেছি, মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে আমরা বলেছি পেজটিকে ডকুমেন্ট, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এসেই আমরা এই পেজটির নাম বলেছি স্লাইড। স্লাইড। এই স্লাইড যেহেতু আমাদের প্রেজেন্টেশন কাজে ব্যবহার করা হয়, যার কারণে এটির নাম দেওয়া হয়েছে স্লাইড। এই স্লাইডটির ভিতরে দেখতে পাচ্ছেন ঘর, এগুলোকে বলা হয় লেআউট বলা হয়। এগুলোকে কি বলা হয়? লেআউট। তো এখন দেখেন এই যে লেআউট, এখানে দেখা যাচ্ছে দুইটা, কোথাও কোথাও দেখতে পারবেন তিনটা, কোথাও কোথাও দেখতে পারবেন চারটা, কোথাও কোথাও দেখতে পারবেন একটা। তো এগুলো আনে কিভাবে বা এগুলো কিভাবে সেট করে সেটা অবশ্যই আমরা একটু পরে জানবো। তো এই যে আলোচনাটা করলাম, প্রথম যে টপিকটা, সেই টপিকটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্কিম পরিচিতি। দেন সেকেন্ড আসেন, যেহেতু এটাকে বলা হয়েছে স্লাইড, এবং যায় ভিতরে না। যে সকল লেখাগুলো আছে, বক্স গুলো আছে, ওই সকল বক্স গুলোকে বলা হয় লেআউট। এই স্লাইড এবং লেআউট এটা কিভাবে কাজ করে, এটা কেন এখানে আসছে, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এই বিষয়ের উপর আমরা এখন দ্বিতীয় স্টেপে জানব। শুরুতে দেখতে পাচ্ছেন ফাইল মেনু। ফাইল মেনুর মধ্যে সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ, ইনফরমেশন, রিসেন্ট, ভিউ, প্রিন্ট, সেভ এন্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট, একদম হুবহু মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এর মতোই, কোনো ধরনের চেঞ্জ নেই। বাট এইখানে একটা অপশন অতিরিক্ত দেওয়া আছে, সেটা হলো সেভ এন্ড সেন্ড এর মধ্যে, যেটা আমরা সর্বশেষ ক্লাসে, সর্বশেষ বলতে মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট ক্লাসে আমরা এটা শিখবো বা জানবো। সেকেন্ড যে মেনুটি আছে সেটির নাম হলো হোম মেনুর। হোম মেনুর প্রথম দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড,
ক্লিপবোর্ড সম্পর্কে আমরা অবগত, অর্থাৎ আমরা এই ক্লিপবোর্ড সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ডও শিখেছি, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামও শিখেছি। কিন্তু সেকেন্ড যে ট্যাবটি আছে স্লাইড, এই ট্যাবটি সম্পর্কে আমরা অবগত না, বা আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডও পাই নাই, মাইক্রোসফট এক্সেলও পাই। তার মানে হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটি স্বতন্ত্র একটি ট্যাব। এই ট্যাব সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা প্রথম বলেছিলাম এই পেজটির নাম কি? স্লাইড। স্লাইড। স্লাইড 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 স্লাইড। এইখানে যেহেতু পেজটির নাম স্লাইড, স্বতন্ত্র একটি স্লাইডের কি আছে, ট্যাব আছে। এখানে যখন স্লাইডে ক্লিক করবেন তখন এখানে স্লাইডকে বিভিন্ন লেআউটে চেঞ্জ করার জন্য, সাজানোর জন্য, মানে আপনার স্লাইডটার মধ্যে কোন ক্যাটাগরির আপনি টেমপ্লেট বা আপনার লেআউটটা আপনি সেট করতে চান সেটা এখান থেকে মার্ক করতে। এখানে দেখা যাচ্ছে টাইটেল, স্লাইড, দুইটা বক্স অলরেডি সিলেক্ট করা আছে। টাইটেল এন্ড কন্টেন্ট, এটা যদি ক্লিক করেন তখন দেখবেন যে টাইটেল অপশন আছে, দেন কন্টেন্টের জন্য আলাদা একটা বক্স আছে, যেখানের মধ্যে আমার 6টা ক্যাটাগরি কাজ দেখা যাচ্ছে, তাই না? একটা হলো আমি টেবিল সংক্রান্ত কাজ করতে পারবো, একটা হলো আমার চার্ট সংক্রান্ত কাজ করতে পারবো, একটা হলো আমার গ্রাফিক যে সকল এই স্টাইল আছে ওগুলোর মাধ্যমে কাজ করতে পারবো, পিকচার সংক্রান্ত কাজ করতে পারবো, দেন ক্লিপ আর্ট নিয়ে কাজ করতে পারবো, ভিডিও অথবা ভিডিওর যে সকল ক্লিপ গুলো আছে সেগুলো নিয়ে আমি এখানে কাজ করতে পারবো। স্লাইডের মধ্যে আমাদের আরো অনেক অনেক কন্টেন্ট আছে, অনেক অনেক লেআউট আছে, আপনি একটা একটা করে চেক করে দেখবেন কোনটা আপনার প্রয়োজন বা আপনার প্ল্যান অনুযায়ী কোনটা কোন লেআউটটা আপনার কে এখানে মার্ক করতে হবে, দেন কোন পাশে কোন শিরোনামটা বসাবেন, কোথায় বিস্তারিত বসাবেন, কোথায় আপনি বৈশিষ্ট্য বসাবেন, কোথায় নিচে কোথায় কি করবেন, সেটা আপনাকে এখান থেকে মার্ক করতে হবে। দেন ডুপ্লিকেট স্লাইড যদি দরকার হয় ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করবেন। স্লাইড ফ্রম আউটলাইন যদি দরকার হয়, স্লাইডে যত বেশি আউটলাইন দরকার হয় সেটা আপনি এখান থেকে মার্ক করতে পারবেন। এগুলো আমাদের দরকার হবে না, এখান থেকে দরকার হবে। আসেন স্বতন্ত্র লেআউট, সেম এখানে যে কাজটি করেছেন সেই কাজটি আবার এখানেও রয়েছে। এবং রিসেট, আপনি কোন লেআউট চেঞ্জ করে ফেলেছেন, দেন রিসেট ক্লিক করলে পূর্বের অপশন চলে আসবে। সিলেক্ট থেকে অ্যাড সিলেকশন, অর্থাৎ আপনি যদি কোনো পেজকে এখানে অ্যাড করে রাখতে চান সেটা আপনি মার্ক করতে পারবেন, রিনেম চেঞ্জ করতে পারবেন। এগুলো আমরা আর একটু পরে শিখব। আসেন হলো ফন্ট গ্রুপে। এটার মধ্যে দেখতে পাচ্ছেন ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কে ক্লিক করার মাধ্যমে ফন্টটাকে ছোট বড় করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, দেন এটাকে শেড দেওয়া, তারপর এটাকে স্টিক, লেখার মাঝে একটা দাগ টানা। এভাবে যে সকল কমান্ড গুলো দেখতে পাচ্ছেন হুবহু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই। দেন আসেন প্যারাগ্রাফ, সেখানের মধ্যে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট আছে, ডিরেকশন আছে, তারপর আছে আমার এই লাইন স্পেসিং কমানো বাড়ানো। এইটাও সম্পূর্ণরূপে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতো। টেক্সট ডিরেকশন, অ্যালাইনমেন্ট, কনভার্ট টু স্মার্ট, সম্পূর্ণরূপে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতো। ড্রয়িং এ যাবেন সেটাও সেম, এডিটিং এ যাবেন সেটাও সেম। তার মানে হলো আমার এখান থেকে স্বতন্ত্র একটি শুধুমাত্র গ্রুপ আছে, এটা ছাড়া বাকি সব কিছু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতো। সেকেন্ড আসেন ইনসার্ট মেনু, থার্ড আসেন ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর প্রথমে যেটি দেখা যাচ্ছে সেটা হলো টেবিল। যদি আপনি এখান থেকে টেবিল করতে চান সেটা এখানে টেবিল করতে পারবেন, ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই কাজ করতে পারবেন। কোনো পিকচার অ্যাড করতে চান পিকচারে ক্লিক করবেন, ক্লিপ আর্টের মাধ্যমে কম্পিউটার স্বতন্ত্র যে সকল ক্লিপ আর্টের পিকচার গুলো থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। স্ক্রিনশট নিয়েও আপনি অ্যাড করতে পারবেন, অথবা কোনো ধরনের অ্যালবাম আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। কোনো ধরনের শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এগুলো আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। টেক্সট থেকে টেক্সট, হেডার এন্ড ফুটার, ওয়ার্ড আর্ট, ঘড়ির টাইম, স্লাইড নাম্বার ইত্যাদিগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। স্যাম্বল থেকে ইকুয়েশন অথবা স্যাম্বল বিভিন্ন ধরনের প্রতীকগুলো আপনি অ্যাড করতে পারবেন। আছে স্বতন্ত্র একটি মেনু যেটা হলো মিডিয়া, যেটা ওয়ার্ডও নাই এক্সেলও নাই, বাকি সব কাজ হলো আমার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতো। যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ধরেছেন ভালো করে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তাদের জন্য পানির মতো, কেননা এগুলো সব কিছু পড়বে আপনাদেরকে বলা হয়েছে, বা একাধিকবার বিষয়গুলো পুনরাবৃত্তি করা হয়েছে। এখানে মিডিয়া যেটা সেটা হলো আপনি যদি এই কাজের মধ্যে, এই প্রেজেন্টেশনের মধ্যে আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান আপনার ক্লায়েন্টকে, আপনার গ্রাহককে দেখানোর জন্য, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন ভিডিওর মাধ্যমে, ক্লিপ ভিডিওর মাধ্যমে। অথবা
আপনি যে কোনো ভয়েস কে যদি আপনি এখানে অ্যাড করতে চান, সেই ভয়েসটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন কোনো ভয়েস যদি রেকর্ড করতে চান, সেটা আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন। চতুর্থ যে মেনুটি আছে সেটাই হলো আমাদের ডিজাইন। অর্থাৎ এই ডিজাইনের মূলত কাজ হলো আমাদের স্লাইডটাকে ডিজাইন করা। আমাদের স্লাইডটা বর্তমানে কোন ডিজাইনে আছে? সাদা কালো। আমাদের স্লাইডটা বর্তমানে হোয়াইট আছে, অর্থাৎ ডিফল্ট অবস্থায় আছে। কোন ধরনের ডিজাইন করা এখানে নেই, আছে? নেই। নাই। নেই। জি না। এই যে কাজে যেহেতু বলা হয়েছে প্রেজেন্টেশন গুলো অথবা অ্যাড গুলো অবশ্যই আকর্ষণীয় হতে হবে, সে আকর্ষণীয় করার জন্য অবশ্যই আমার লেখা, আমার ব্যাকগ্রাউন্ড অবশ্যই একটা স্ট্যান্ডার্ড হতে হবে, একটু ডিজাইন সমৃদ্ধ হতে হবে, তাই না? সেই ডিজাইনের মধ্যে থেকে পেজ ডিজাইনের কাজ হলো আমার ডিজাইন। পেজ ডিজাইনের কাজ কি? আমার ডিজাইন। ডিজাইন করা। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ। পেজ সেটআপ তো আমরা সবাই জানি, পেজকে খাড়াখাড়ি নিবেন না পাশাপাশি নিবেন, পেজটা কোন সাইজে নিবেন, এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আছেন থিমস, এখানে থিমসটা হলো আমার পেজের ডিজাইন। আপনি যখন মাউসটাকে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে প্রিভিউতে দেখাবে, আপনার কি প্রিভিউতে দেখাবে আপনার এই পেজটা কেমন ডিজাইন হচ্ছে, সেটা আপনাকে এখানে দেখাবে। কোনটা আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাতে ক্লিক করুন। নিচের দিকে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আরো ডিজাইন পাবেন। আবার যখন নিচে দিকে ক্লিক করবেন আরো ডিজাইন পাবেন। কোন ডিজাইনটা আপনার লাগবে একটা একটা করে দেখবেন কোনটা ভালো লাগে, যেটাতে ভালো লাগবে আপনি সেটাতে ক্লিক করুন। ওকে, যেমন আমরা এটা নিলাম অথবা এটা নিলাম, দেন ক্লিক করলাম। ক্লিক করলেই তখন আমার এটা কি হয়ে যাবে, আমার পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিক করলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর যেমন আমার এখানে দেখা যাচ্ছে দুই পেজ, আমি যখন ক্লিক করব তখন আমার উভয় পেজে যতগুলো পেজ এখানে থাকবে প্রত্যেকটা পেজের মধ্যে কি হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে। এখন দেখেন, আপনি যদি বলেন যে আমি প্রথম পেজটা এক ধরনের ডিজাইন দিব, দেন সেকেন্ড পেজে আরেক ধরনের দিব, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে ডিজাইনটা প্রথম পৃষ্ঠা দিবেন সেই ডিজাইনটার উপর রাইট বাটন ক্লিক করুন। কিসে? মাউসের রাইট বাটন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে যদি অ্যাপ্লাই টু অল স্লাইডস ক্লিক করেন, যতগুলো এই ফাইলের মধ্যে পেজ থাকবে প্রত্যেকটা পেজের মধ্যে এই ডিজাইনটা কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। রাইট। যদি আপনি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস ক্লিক করেন তখন কেবল যেই পেজের দেখাবে। মধ্যে আপনার সিলেক্ট করা আছে ওই পেজটার মধ্যে কি হবে, এটা সেট হবে। আমি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ক্লিক করলাম, ফলে কি হলো, দুইটা পেজ থেকে প্রথম পেজের মধ্যে এক ডিজাইন, সেকেন্ড পেজের মধ্যে আরেক ডিজাইন। আর আমি যদি এখান থেকে শুধু ক্লিক করি তখন কি হবে, অটোমেটিক ভাবে প্রত্যেকটা পেজের মধ্যে কি হয়ে যাবে বলেন, অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে, পেজ ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ডিজাইন থেকে কাজ হলো, এই ডিজাইন থেকে মূলত কাজ হলো আমার স্লাইডটাকে ডিজাইন করা। কিসে কি ক্লিক ডিজাইন করা, স্লাইড। আবার যদি বলেন এই ডিজাইনটা আপনি এখানে পেয়েছেন, এই ডিজাইনকেও তো কিছু কাস্টমাইজ দরকার হতে পারে, পারে কিনা? জি। কালার কত চেঞ্জ হতে পারে, আপনি কালার কত চেঞ্জ করেন, দেখেন এখান থেকে দেখবেন কালার চেঞ্জ, ডিজাইন এটা কিন্তু কালার কত চেঞ্জ করতে পারতেছেন, ফলে একটু ডিফারেন্ট থাকবে, অন্যদের কাছ থেকে কি হবে, একটু ডিফারেন্ট থাকবে। আপনি নিচের দিকে যান, দেখবেন যে চেঞ্জ হচ্ছে, হচ্ছে কিনা? আপনি এটা নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন দেখবেন যে এটা বিশাল জগৎ। আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি। আপনারা তো অনেকে শুনেছেন 10 মিনিট স্কুলের যিনি ফাউন্ডার, চিনেন? আইমান সাদিক। আইমান সাদিক। আইমান সাদিক ছাত্র জমানায় বসে বসে এগুলো শিখতো, ঘাটাঘাটি করতো, এগুলো দিয়ে মানুষকে অ্যাড বানাই দিত, মানুষের ভালো লাগতো, মানুষ তাকে দেখা গেছে একটা চকলেটের টাকা দিত, কখনো নাস্তা খাওয়াইতো। এটা আমার ভাষ্য না, এটা তার ভাষ্য। তো বলার উদ্দেশ্য হলো একটা সময় এটাকে নিয়ে সে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করেছে, শখের বসে হোক অথবা শিখার বসে হোক, সে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করেছে। ঘাটাঘাটি করার দ্বারা দেখা গেছে তার মেধা খুলেছে, তার হাত খুলেছে, দেন সে মানুষকে ফ্রিতে কাজ করে দিত। এবং একটা সময় এসে আজকে তার বিশাল বড় প্রজেক্ট দাঁড়িয়েছে, তাই না? এটা কিভাবে হয়েছে, যে কোনো একটা বিষয় নিয়ে যখন কেউ মেহনত করে তখন অন্য অন্য বিষয়গুলো তার সামনে খুলে যায়, অন্যান্য বিষয় কি তার সামনে খুলে যায়।
এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরেই তাদের একটা কোর্সে আছে 500 টাকা। আপনি যেটা শিখতেছেন শুধু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারা একটা কি পেড ভার্সন বলতে রেকর্ডেড ফাইল তারা বিক্রি করে। তাদের তো বেশিরভাগ ক্লাসগুলো দেখি যে রেকর্ডেড লাইভ কোনো ক্লাস তাদের নেই, রেকর্ডেড একবার করে রাখে, বাস বসে বসে ইনকাম করে। তো এই যে জি কাজগুলো দেখেন ঘাটাঘাটি করার দ্বারা কিন্তু সে এগুলো কি করতে পারতেছে, রদ বদল করতে পারতেছে, একটা ডিফারেন্ট আনতে পারতেছে, একটা চেঞ্জ করতে পারতেছে, তাই না? তা আপনি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, একটু ভিন্নতা আনতে পারবেন, তখন দেখতে পারবেন যে আপনিও ছোটখাটো এরকম কিছু কাজ করে দিতে পারতেছেন, নিজে কাজ করতে পারতেছেন, দেন অন্যকে ফ্রিতে করে দিতে পারতেছেন। কি অন্যকে কি করে দিবেন? যেমন আপনার একজন শিক্ষক আছেন, তিনি একজন লেকচারার। যেমন আপনার একজন কি আছেন, শিক্ষক আছেন, ওস্তাদ আছেন, তিনি একজন কি লেকচারার। তখন আপনি তাকে বললেন যে হুজুর, এই কোথাও যদি আপনি কোনো প্রোগ্রাম করেন, সেই প্রোগ্রামের পরিপূর্ণ একটা ডকুমেন্টারি আমি আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিতে চাই। তো হুজুর আপনাকে কি বলবে? হুজুর তো একটা জিনিসের জানা নাই, কারণ তিনি এইসব বিষয়ে সময় নষ্ট না করে তিনি মানে আরো গভীরতম পড়াশোনার মধ্যে তিনি ব্যস্ত, তাই না? তো আপনি জি যদি ওনাকে এতটুকু একটা কাজ, যেটা ওনার জন্য অনেক বড় কিছু, যেটা ওনার জন্য কি অনেক বড় কিছু, এই যে আপনি ওনার ফুল একটা লেকচারকে যদি আপনি সুন্দর প্রেজেন্টেশনের কি শীটের মধ্যে স্লাইড গুলোতে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেন, তখন দেখবেন যে তার একটা লেকচারের পরিপূর্ণতা পাবে। তার একটা লেকচারে কি পাবে? পরিপূর্ণতা পাবে। সেই পরিপূর্ণতা পাওয়ার জন্য অবশ্যই আপনারও কিছু অবদান আছে, আছে কিনা? সেই অবদান যদি আপনি তাকে দেখাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানেও মেহনত করতে হবে, গবেষণা করতে হবে, কালার চেঞ্জ, তারপরে লেখার চেঞ্জ, ফন্ট স্টাইল, উপস্থাপনা, কিভাবে লেখাটা আসবে, কিভাবে লেখাটা যাবে, কোন ভঙ্গিমে আসবে, কত সময় থাকবে, আবার কত সময় পর চলে যাবে, এগুলো আপনাকে কি করতে হবে? ঘাটাঘাটি করে 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 প্রত্যেকটা জিনিস আপনার আয়ত্ত নিতে হবে। যেমন এখানে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, হচ্ছে কিনা? ডিজাইন কিন্তু আপনি এখানে পেয়েছেন একটা, এখন আপনি যদি এখান থেকে একবারই প্র্যাকটিস করে দেন শেষ, তাই না? জি না স্যার। আপনি যদি এখান থেকে একবার ইয়ে করেন, তাহলে আপনার ওই যোগ্যতাটা ওই জায়গায় সীমাবদ্ধ, ব্লক। আর যদি আপনি বলেন যে এখান থেকে আবার কালার কত, ফন্ট স্টাইল কত ভাবে চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড স্টাইল কত চেঞ্জ করা যায়, তখন দেখবেন যে আপনার কাজের মধ্যে একটা ডিফারেন্ট আসবে, আসবে কিনা? জি স্যার। আসবে। তাহলে সেই ভিন্নতা আনার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে। আপনি এখান থেকে ডিজাইন নেওয়ার পর কালার গেলেন, কালার চেঞ্জ করলেন, দেন আমার কালারটা চেঞ্জ করে নিলাম। এবার কালার চেঞ্জ করার পর পরে আপনি যান, যদি বলেন যে আমি ফন্টের যে লেখার ভিতর খত আছে সেই খতটা আমি একটু চেঞ্জ করতে চাই, তাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। অনেক ধরনের স্টাইল এখানে আছে। লেখার স্টাইল দেখেন, লেখার যে মিডল যে গ্যাপটা আছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি কিভাবে এটাকে তুলে ধরতে চান সেটা আপনি এখান থেকে দেন ইফেক্ট আছে একটা। কি ধরনের ইফেক্ট? আপনি তো কালার একটা চেঞ্জ করেছেন, আবার এটার এই যে সাইডটা আছে এই সাইডটা রোটেশন একটা ইফেক্ট আছে, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন যে এখানে অনেক অনেক ডিজাইন আছে। আপনি পেপার ক্লিক করলেন, তো পেপার একটা শেড এখানে সামান্য পরিবর্তন হবে। আবার দেখেন ব্যাকগ্রাউন্ড স্টাইল, যদি বলেন যে ব্যাকগ্রাউন্ডটা আমি আরেকটু ডিফারেন্ট করব, ব্যাকগ্রাউন্ডে কি করব? আরেকটু ডিফারেন্ট করবো। একটা কালার তো করলাম, আবার যে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা আছে সেটা আমি একটু হালকা করতে চাই, গাঢ় করতে চাই, ডিপ করতে চাই, তাই না? তো এই যে একটা ভিন্নতা আসতেছে, এগুলো তো একটু ভিন্নতা আসতেছে। আর আপনার যদি এগুলো প্র্যাকটিস না করা থাকে, তাহলে আপনি ভিন্নতা কিভাবে আনবেন? পারবেন? জি না। ক্লিক করলাম এটাতে, এখন দেখেন আমার এই জিনিসটা একটু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মনে হচ্ছে যে না, এরকম ডিজাইন কোথাও নেই। আপনার ডিজাইনের উপর, আপনার রুচির উপর নির্ভর করে। আপনার রুচিটা পরিবর্তন কখন আসবে? যখন আপনি, আপনার কাছে অনেক ধরনের ডিজাইন থাকবে। আপনার কাছে কি থাকবে? আপনার মেধার মধ্যে, আপনার মাথার মধ্যে যদি অনেক ধরনের ডিজাইন থাকে, সেটার থেকে আপনার পছন্দের একটা ডিজাইন থাকবে, ক্লায়েন্টদের পছন্দের একটা ডিজাইন থাকবে, দেন উভয়ের মাঝে একটা সমন্বয়ে একটা ডিজাইন তৈরি হবে। বুঝতে পারছেন? তা আপনি যখন কাজ করবেন নিজের পছন্দের একটা জিনিস
দেন ক্লায়েন্টদের পছন্দের একটা জিনিস, দেন উভয়ের সমন্বয়ে আর একটা নতুন একটা ডিজাইন। এইভাবে যখন কাজ করতে থাকবেন তখন আপনার এই গেট আপটা চেঞ্জ হবে। ক্লিয়ার? এখন দেখেন একটা ডিজাইন মেনু আমার পেজকে কতটা সুন্দরভাবে, কতটা সহজভাবে ডিজাইন তৈরি করে দিয়েছে, তাই না? কি বলেন? ডিজাইন জি জি স্যার। দিয়েছে। তাহলে এখন দেখেন আমি ডিজাইনের পরে যে মেনুটি আছে সেটা ট্রানজিশন। এই ট্রানজিশনের কাজ কি? এই ট্রানজিশনের কাজ হলো আমার এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার পালা। আমার এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার আগে আমাকে শিখতে হবে আমার এক পেজকে সাজানো। আমার এক পেজকে সাজানোর জন্য প্রথমে কাজ হলো ডিজাইন। দেন সেই ডিজাইনের মধ্যে কোথায় কি লেখা হবে, কোন কোন লেআউটের মধ্যে কোন লেখাটা হবে, সেই লেখাটাকে লেখা, লেখার পরে গিয়ে আমাকে ওই কাজটা করতে হবে। আমি এখানে লিখলাম, আমি দুইটা বক্সের মধ্যে দুটা লেখা লিখেছি। আমার এখানে কয়টা বক্স ছিল? দুইটা বক্স ছিল। দুইটা বক্স ছিল। আমি যখন যে বক্সের মধ্যে ক্লিক করছি তখন কিন্তু ওই বক্সটাই অন হচ্ছে, তাই না? জি, কিন্তু আমার এই বক্সের অপর একটা নাম আছে, বলেন তো সেই নামটা কি? লেআউট। কি নাম? লেআউট। এই বক্স কিন্তু আমি নিজেও তৈরি করতে পারি। এই বক্স কিন্তু আমি আমি নিজেও কি করতে পারি, ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্সের মাধ্যমে আমি নিজেও বক্স তৈরি করতে পারি। কিন্তু এইখানে যে বক্সটি আছে সেটা অটোমেটিক। আবার চাইলে আমি যেখানে যেভাবে মন চাই সেখানে সেভাবেই বক্স তৈরি করে দিব। দেন সেই বক্সের চতুর্পাশে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটাকে নান করে দিব। যখনই নান করে দিব তখন আমার এরকম লেআউটের মতো হয়ে যাবে। আমি এই লেখাটাকে এখানে লিখলাম, এরপর আমি লেখাটার ফন্টটাকে একটু চেঞ্জ করে নিলাম। আমি দেখে নিব যে কোন ফন্টটা আমার পছন্দ। অবশ্যই আমার ফন্টের কালেকশন থাকতে হবে। অবশ্যই আমার কি থাকতে হবে? ফন্টটাও কালেকশনে থাকতে থাকতে হবে। হবে। এটা নিলাম, এটাকে বড় করে নিলাম। এরপরে চাইলে আমরা এখানে যদি কালার দিতে চাই, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে একটা কালার দিব আমরা। যেমন হলুদটা দিলাম, তাহলে এই কালারের মধ্যে আমার একটা ফুটবে। আমি যদি বলি যে না বেশি লাইট হয়ে যাচ্ছে, মানে আমার চোখে বাজে, তাহলে একটু ভিন্ন কালার দিয়ে দেখবো। একটু ভিন্ন কালার দিয়ে দেখবো, আমার এখান থেকে কালার চুজ করে করে দেখবো কোন কালারটা আমার পছন্দ হয়। যে কালারটা পছন্দ হবে সেই কালারটার মধ্যে আমি ক্লিক করলাম। ওকে। এরপর আমি নিচেরটাও একটু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করলাম। এটাকে আমি যদি একটু বোল্ড করতে চাই বোল্ড করলাম। যদি এটাকে মধ্যে শেড দিতে চাই শেডে ক্লিক করলাম, তখন দেখবেন একটা শেড বসবে। বসছে। আবার এই লেখাটাকে যদি একটু বড় করতে চাই, দেন ফন্টও চেঞ্জ করতে চাই, সেটাও আমরা এখান থেকে দেখে নিব যে কোন ফন্টটা আমাদের কাছে ভালো লাগে, কোন ফন্টটা আমাদের কাছে ভালো লাগে।
আচ্ছা, আমরা আমাদের লেখাটা লিখলাম, আমরা আমাদের লেখাটাকে কাস্টমাইজ করে নিলাম। আমরা এখানে আমাদের পেজকে ডিজাইন করলাম, লেখাটাকে সাজাইলাম, লেখাটা লিখলাম, লেখাটার ফন্ট টোন চেঞ্জ করে সবকিছু ঠিকঠাক করলাম। এরপর আমাদের যে স্টেপটা সেটা হলো অ্যানিমেশন। অ্যানিমেশন আমাদের লেখার মধ্যে হবে। আর পেজের অ্যানিমেশন যেটা, সেই অ্যানিমেশনটা হলো আমাদের ট্রানজিশন। পেজের অ্যানিমেশনটা আমাদের লাগবে তখন যখন আমাদের এটি আসবে অথবা এক পেজ থেকে আরেক পেজে যাবে, তখন প্রয়োজন হবে। এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার পূর্বে আমরা আগে জানি আমাদের লেখাগুলোকে কিভাবে অ্যানিমেশন দিতে হয়। এখানে প্রথমে কথা বলি আপনাদেরকে, সেটা হলো একটা অ্যানিমেশন আসবে, আরেকটা অ্যানিমেশন যাবে। আসা এবং যাওয়ার মিডলে চাইলে আমরা আরো দুই ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারি, যেটা যাওয়ার পূর্বে আসার পরে, অর্থাৎ আসলো ঠিক স্ক্রিন থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত এটি স্ক্রিনে থাকবে। যতক্ষণ থাকবে ততক্ষণ এই লেখাটাও একটু ভিন্ন ভঙ্গিমায় অ্যানিমেশন হতে থাকবে। তার মানে হলো আমরা চার ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। কয় ধরনের বলেন, কয় ধরনের? চার চার ধরনের। ধরনের। চার ধরনের। কয় ধরনের? চার চার ধরনের। ধরনের। এক ধরনের অ্যানিমেশন হলো আসবে, যেটাকে বলা হয় এন্ট্রেন্স। আরেক ধরনের অ্যানিমেশন হলো যাবে। আরেক ধরনের অ্যানিমেশন হলো থাকা অবস্থায় লেখাটাকে একটা অ্যানিমেশন করবে। ঠিক এই থাকা অবস্থায় আরেক ধরনের অ্যানিমেশন আছে যেটাকে বলা হয় মোশন পাথ। ভিডিও কি অফ করবেন? কে ভিডিও অন করেছে? তাহলে এখন দেখেন, প্রথমে আমাকে কি করতে হবে? আনতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? আনতে হবে। এখন এইখানে কিন্তু মনে রাখতে হবে সূক্ষ্ম একটা বিষয়, যে আমি যখন অ্যানিমেশনটা সেট করব, কোন স্টেপের পরে কোন স্টেপ অ্যানিমেশন ব্যবহার করতে হবে সেটা আমাকে জানতে হবে। আমি যখন অ্যানিমেশনটা ব্যবহার করব, তখন আমাকে এটাও জানতে হবে আমার কোন লেখার পরে কোন লেখাটা আসবে। কমিট ক্লাব লেখাটা আগে আসবে নাকি দক্ষ জনশক্তি তৈরি এক সফল প্ল্যাটফর্ম, এটা আগে আসবে? বলেন কোনটা আগে আসবে? কৌমিক। কৌমিয়ত ক্লাব। কমিউট। তাহলে কৌমিয়ত ক্লাব যদি আগে আসতে হয়, তাহলে আমাকে আগে কৌমিয়ত ক্লাব বক্সে ক্লিক করতে হবে। আর না হয় যদি নিচেটা ক্লিক করা থাকে আর আমি অ্যানিমেশন ব্যবহার করি, তখন আগে আসবে দক্ষ জনশক্তি তৈরির এক সফল প্ল্যাটফর্ম, তারপরে গিয়ে আসবে কৌমিয়ত ক্লাব। তাহলে কি হয়ে গেল? উল্টা হয়ে গেল কিনা? উল্টা হয়ে গেল। অর্থাৎ আগে দিলেন মিষ্টি, তারপর দিলেন ভাত, মানে ঝাল খাবার। ভাতের খাবারের আগে কে দিলেন? মিষ্টি দিলেন, যেটা দেওয়ার কথা ছিল কখন? পরে। খাওয়ার পরে। বিষয়টা হলো হবে এমন। এখন দেখেন আমরা প্রথমে কোন বক্সে ক্লিক করলাম বলেন? কোনটা ক্লিক করার কথা ছিল আমাদের? প্রথম বক্সে। প্রথম বক্স। তাহলে প্রথম বক্সে ক্লিক করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এরপরে দেখেন আমি যখন অ্যানিমেশনে ক্লিক করলাম, তখন শুরুতে আছে প্রিভিউ। প্রিভিউ মানে হলো আমার অ্যানিমেশন দেওয়ার পরে এটা কেমন দেখতে সেটা দেখা। তার মানে আমি তো অ্যানিমেশন এখনো দিই নেই, তাহলে কি দেখতে পারবো? জি না। সেকেন্ড হলো অ্যানিমেশন। এখানে কিছু অ্যানিমেশন দেওয়া আছে। এখানে কিছু অ্যানিমেশন কি করা আছে? দেওয়া আছে। দেওয়া আছে। আপনি যখন মাউসটাকে নিয়ে যাবেন তখন দেখবেন যে অ্যানিমেশনটা ব্যবহার হচ্ছে। সুন্দর না? জি স্যার। ভালো লাগতেছে? জি স্যার।
ভালো তো লাগবে, কারণ ওই যে এক্সেল এর প্রোগ্রাম শিখতে শিখতে বোরিং হয়ে গেছে না। বাচ্চাদের যে খেলাগুলো এগুলো আপনাদের শিখতে ভালো লাগে, বাচ্চাদের শিখতে এগুলো কি আপনাদের এখন ভালো লাগে? এটা তো বাচ্চাদের জিনিস, তাই না? বাচ্চাদেরকে যদি এগুলো দেন দেখবেন যে ওরা আর মোবাইল নিয়ে পড়ে থাকবে না, এগুলো নিয়ে পড়ে থাকবে। ওগুলো নিয়ে কি পড়ে থাকবে? থাকবে। তো আমি এখান থেকে ব্যবহার না করি, কেননা এখানে কি আছে, সবগুলো একসাথে দেওয়া আছে। সবগুলো কি আছে, ইন্টেন্স দেওয়া আছে, মোশন পাথ দেওয়া আছে, তারপরে আরো যে সকল অ্যানিমেশন গুলো আছে সবগুলো এখানে অল্প অল্প দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে যে শিরোনাম আকারে যেখানে আছে ওখান থেকে দিব, সেটা পাবো হলো অ্যাড অ্যানিমেশন। তাই অ্যাড অ্যানিমেশন প্রথমে দেখতে পাচ্ছেন ইন্টেন্সের কিছু ইফেক্ট এখানে দেখা যাচ্ছে, তাই না? জি আবার দেখা যাচ্ছে ইমপ্যাসিসের কিছু অ্যানিমেশন এখানে দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এক্সিটের কিছু অ্যানিমেশন এখানে দেখা যাচ্ছে, তাই না? জি আবার দেখা যাচ্ছে মোশন পাথের কিছু অ্যানিমেশন এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি প্রথমে এন্ট্রান্স করলেন, তারপর আপনি করে দিলেন এক্সিট, এরপরে যদি আপনি ইমপ্যাসিস কিংবা মোশন পাথ করেন, তাহলে অ্যানিমেশন কি দেখাবে? জি না। দেখাবে, কারণ আপনার লেখা তো এসে চলে গেছে। এরপর যে অ্যানিমেশনটা করেছেন সেটা ডিসপ্লের মধ্যে ব্যবহার হবে, কিন্তু কেউ কিছু বুঝবে না। তাহলে আপনি প্রথম ব্যবহার করবেন এন্ট্রান্স, তারপর যদি দরকার হয় ইমপ্যাসিস, এরপরে যদি বলেন যে আমার এই ভিডিওটা আরো কিছু সময় থাকবে, কেননা আমার কথা শেষ নাও হতে পারে এর ভিতরে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন মোশন পাথের আরো কিছু ইফেক্ট, অথবা ইমপ্যাসিস থেকেও ব্যবহার করতে পারেন, অথবা ইমপ্যাসিস থেকেও কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তাহলে এগুলো কোথায় পাবেন? মোর মোর অপশন, সেটা পাবেন এই যে নিচে আমাকে মোর এন্ট্রান্স ইফেক্ট, মোর এমপ্যাসিস ইফেক্ট, মোর এক্সিট ইফেক্ট, মোর মোশন পাথ ইফেক্ট। তার মানে হলো 4 ধরনের ইফেক্ট। কয় ধরনের? চার চার ধরনের। ধরনের। মিডলে প্রত্যেকটা শিরোনাম দেওয়া আছে। আর মোর মানে কি? আরো। মোর মানে আর। আরো। তাহলে আমি চলে গেলাম প্রথমে মোরে। মোরে যখন গেলাম তখন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক অনেক ইফেক্ট দেখা যাচ্ছে, তাই না? জি এখন আমি এটাকে ডান পাশে রাখবো, দেন একটা একটা ক্লিক করে দেখবো কোনটা আমার পছন্দ হয়। যেটা আমার পছন্দ হবে এরপর আমি ওকে বাটন প্রেস করব। নিচের দিকে গেলাম, যেমন আমার এটা পছন্দ হয়েছে, যেমন কি আমার এটা পছন্দ হয়েছে। এবার আমি ক্লিক করলাম ওকে। ওকে ক্লিক করার পরে এবার আমি কোনটা দিব বলেন দেখি? দ্বিতীয় বক্স। হ্যাঁ, দ্বিতীয়টা। মাঝখানেরটা। ইমপ্যাসিস। বলেন, এখানে যে 4টা ইফেক্ট আছে এই মুহূর্তে আমি কোনটা দিব বলেন? ইমপ্রেসিস। হ্যাঁ, ইমপ্রেসিস হবে। ইমপ্যাসিস। এখন কিন্তু এটা বলতে পারেন নাই কেউ, আমি কিন্তু কওমি ইউথ ক্লাব দিয়েছি, কিন্তু আমার এই লেখাটা তো আসবে না, আমাকে তো এটার মধ্যে একটা দিতে হবে। এটা তো কেউ বললেন না। আমার এখানে বক্স কয়টা? দুইটা। দুইটা। আমি প্রথমে বলেছিলাম যে আমি যদি এটাতে ক্লিক করি আর ইফেক্ট ব্যবহার করি তাহলে আমার এটা আগে আসবে, আর যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা আগে আসবে। তাহলে আমাকে দোনোটার মধ্যে ইফেক্ট দিতে হবে কিনা? জি। তাহলে প্রথমটার মধ্যে দিয়েছি, যেটার মধ্যে দেখেন এখানে সেট হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়টার মধ্যে আছে বলেন তো? নাই। না। নেই। তাহলে দ্বিতীয়টাকে আনতে হবে না? হবে। জি জি। তো দ্বিতীয়টা যদি আনতে হয়, আমরা এটার মধ্যে অন্য ইফেক্ট বসিয়ে তারপরে অন্যান্য ইফেক্ট গুলো বসানোর পরে গিয়ে এক্সিট দেওয়ার পরে এই লেখাটা চলে যাবে, তখন দক্ষ জনশক্তি আসলে হবে? জি না। হবে না। তাহলে প্রত্যেকটা জিনিসে কি আছে, আমার কওমিয়ত ক্লাব আসবে আমার ডিসপ্লেতে, এরপর আমার আসবে দক্ষ জনশক্তি তৈরি এক সফল প্ল্যাটফর্ম, এরপর আবার কওমিয়ত ক্লাবটা একটু ভিন্ন ভঙ্গিমা নাচবে, এরপরে যদি চাই যে এটাও একটু নাচাইতে সেটাও নাচাইতে পারবো।
এরপর যদি বলে যে না আর বেশিক্ষণ রাখবো না, তাহলে এক্সিট দিয়ে দিব, একটার মধ্যে এটা আবার এটা। আর যদি বলে যে না আরেকটু নাচাতে চাই, তাহলে আমরা মোশন পাত দিলাম, অথবা আমরা ইফেক্টের অন্য অন্য ইয়েগুলো আরো বারবার দিতে পারবো। অন্য অন্য ইয়েগুলো কি, অর্থাৎ আমরা ইমপ্যাসিস আরো দিতে পারবো, অন্যান্য যে ইফেক্ট গুলো আছে ইমপ্যাসিসের ওগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। যত বেশি ইফেক্ট দিবেন তত বেশি সময় এই ভিডিওতে ব্যবহার হবে। ওকে, জি এখন আসেন, আমি দ্বিতীয় ঘরে ক্লিক করলাম, দক্ষ জনশক্তির ঘরে। এবার এখানে গিয়েও আমাকে কি করতে হবে, এন্ট্রেন্স করতে হবে। কেননা এন্ট্রেন্স আমার প্রথম লাইন হয়েছে, দ্বিতীয় লাইন যদি না আসে তাহলে শুধু প্রথম লাইন এক লাইনই দেখাবে। এখন দেখেন আমি এখানে কোনটা দিতে চাই, ক্লিক করে দেখি। ড্রপ দেন। ড্রপ দিতাম, হ্যাঁ, কোথায় আছে ড্রপ? ডিসি। নিচেই? হ্যাঁ, ডান সাইডে। না, এটা বেশি সময় লেগে যাবে। এটা হতে পারে। এটা দেন। হ্যাঁ, ওকে, দিলাম। এখন আমরা একটু প্রিভিউ করে দেখি। হ্যাঁ, জি ডিজাইনের সাথে, লেখার কালারের সাথে, লেখার সাথে লেখার ইফেক্টটাও পারফেক্ট হয়েছে। জি লেখার ইফেক্টটা কি পারফেক্ট হয়েছে, একদম পুরা। এখানে ইচ্ছা মতো ডিজাইন বসা দিলেন, এমন ভাবে আসলো একদম পুরো কাপড় চোপড় সব উল্টে গেল, এমনটা কিন্তু হলে আবার সুন্দর দেখা যাবে না। সুন্দর দেখা যাবে, জি অবশ্যই সর্বোচ্চ আমাকে সর্বোচ্চ রুচির পরিচয় দিতে হবে, ডিজাইনের ক্ষেত্রেও, অ্যানিমেশনের ক্ষেত্রেও, কালার ক্ষেত্রে। ওকে, এবার দেখেন আমরা এই দুইটার মধ্যে একই ইফেক্ট ব্যবহার করলাম। সেকেন্ড ইফেক্টটা ব্যবহার করতে চাই, ইমপেসিস। সেখানে গিয়ে দেখি আমরা কোনটা দিতে পারি। দিলাম এটা, নিচেরটাতে ক্লিক করলাম, আবার অ্যানিমেশনে গেলাম, ইমপেস গেলাম, সেখানে গিয়ে দেখি আমরা কেমন। দিলাম, তাহলে আমরা দুইটা ইফেক্ট ব্যবহার করলাম। কয়টা ইফেক্ট? দুইটা। দুইটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এবার মোশন পাথটা ব্যবহার করব। মোশন পাথটার এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার লেখার বাম পাশে যে চিত্রগুলো, জি সিম্বল দেখতে পাচ্ছেন, ঠিক জি নাচের ভঙ্গিমা হবে এমন। নাচের ভঙ্গিমাটা কি এমন হবে, আমি আপনাদের জাস্ট এখানে দেখাই। দেখেন, মানে এটা নিচের থেকে বাম দিকে ওভার উপর দিকে চলে গেছে, আবার এটা হার্ট লাভ চিহ্ন আসবে, দেখেন। তো চাইলে এগুলো দিতে পারেন। চিন্তা করলেন যে আমার ছোট্ট একটা ক্লিপ দরকার, তাহলে আমার আর এগুলো দরকার নেই। এখন দেখেন আমি ক্লিক করলাম, প্রথমে আসলো, তারপরে দক্ষ জনশক্তি আসলো, তারপরে কমিট ক্লাব একটা ধাক্কা দিল, নিচের একটা হাইলাইট হলো। এরপর আমরা চাচ্ছি যে এক্সিট। এরপর আমরা কি চাচ্ছি, এক্সিট। জি এবার আমরা এক্সিটে যাব, এক্সিটে গেলাম। এক্সিটে যাওয়ার পরে এবার আমরা এখান থেকে দেখবো যে কোন স্টাইলের এক্সিটটা দেওয়া যায়। এটা ব্যবহার করলাম, নিচেটাতে ক্লিক করলাম,
গিয়েও আমরা এখানে এক্সিট ব্যবহার করলাম নিচেরটাতে। তাহলে আমরা এখানে তিন ধরনের ইফেক্ট দিয়ে আমাদের কাজটাকে সম্পন্ন করেছি। তিন ধরনের জি ইফেক্ট দিয়ে আমরা কি করেছি, আমাদের ইফেক্ট গুলোর কাজ সম্পন্ন করেছি। এবার একটু প্রিভিউতে দেখবো। ওকে, কিভাবে আমরা আমাদের অ্যানিমেশনটাকে কি করব, সেট করব। এভাবে আমরা আমাদের অ্যানিমেশনে সেট করব। অ্যানিমেশনের কাজ কি? অ্যানিমেশনে কি কাজ বলেন? লেখার মধ্যে, টেক্সটের মধ্যে অ্যানিমেশন সেট করা। এই অ্যানিমেশনটা যখন ক্লিক করব তখন এখানে কিছু শর্টকাট দেওয়া থাকবে, এবং অ্যাড ইফেক্টে গিয়ে সেখানে গিয়ে আমরা আমাদের মোর মোর ইফেক্ট গুলো খুঁজে পাবো। একটা একটা ট্রাই করে দেখবো কোনটা আমাদের কাছে ভালো লাগে। দেন আমরা ওইভাবে অবশ্যই আমার এইখানে লেখাগুলো যেভাবে বক্স আকারে থাকবে, ঠিক স্টেপ বাই স্টেপ ওই বক্স আকারে আমরা আমাদের লেখাগুলোকে কি করব, সাজাবো। ওকে, এটা হলো আমার অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনের আগের যে মেনুটি আছে সেটির নাম হলো ট্রানজিশন। আমার এই পেজটা কোন ভাবে আসবে, লেখার তো অ্যানিমেশন দিলাম, পেজের বা ব্যাকগ্রাউন্ডে তো কোনো অ্যানিমেশন দিই নাই, দিয়েছি? না। দিই নাই। তাহলে সেই অ্যানিমেশনটা কোথেকে, সেটা আমরা এখান থেকে মার্ক করে ক্লিক করে দেখি কোনটা লাগে। মাউসটাকে যখন নিয়ে যাব তখন দেখাবো, ক্লিক করলাম যেমন কেমন দেখায়। নিচের দিকে গেলে দেখবেন যে আরো অনেক ধরনের ইফেক্ট পাওয়া যায়। এটা দিলাম, ঠিক আছে। তো দেখেন আমরা আমাদের অ্যানিমেশন ট্রানজিশনের কাজ কি, ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেশন করা, তাই না? হুম, ব্যাকগ্রাউন্ডটাকে কি করা, অ্যানিমেশন করা। ইফেক্ট অপশন থেকে আরো অনেক ধরনের চেঞ্জ করতে পারবেন, মানে এই যে এখানটা অ্যানিমেশন সেট করেছেন এখানে আরো কয়েক ধরনের অ্যানিমেশন পাবেন, ক্লিক করেন। এটা উল্টা সাইড থেকে হবে, নিচেরটা ডান পাশ থেকে করেছি, আরেক পাশ থেকে হবে। আবার এখানে চার পাঁচ ধরনের পাবেন। আপনি একটাতে করে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগে আপনি ওটা দিবেন। আবার যদি এটার মধ্যে কোনো ধরনের সাউন্ড ব্যবহার করতে চান তাহলে এখান থেকে সাউন্ড দিতে পারবেন। নিচের দিকে গেলেই আপনি দেখতে পারবেন যে আদার সাউন্ড কি আছে, আদার সাউন্ড। এখানে কিছু সাউন্ড দেওয়া আছে, আপনার এটা যখন ওপেন হবে তখন কেমন সাউন্ড হবে। আবার যদি চান আপনি এখানে সাউন্ড দিতে পারবেন, আদার্স সাউন্ড। আদার সাউন্ডে ক্লিক করে আপনার রেকর্ডের যে ইয়েটা আছে, ভয়েসটা আছে, সেটা আপনি এখান থেকে মার্ক করে দিবেন। অবশ্যই সেটা ওয়াভ কনভার্ট হতে হবে। এটা কি, ওয়াভ কনভার্ট হতে হবে। হতে এমপি3 যেমন একটা ফরম্যাট, তারপরে এমপি4 যেমন একটা ফরম্যাট, এরকম ওয়াভ একটা ফরম্যাট আছে অডিওর, ওই ফরম্যাটে কনভার্ট থাকতে হবে। এরপর এখান থেকে মার্ক করে দিয়ে ওকে দিলেই তখনই আপনার এই ভিডিওটা যখন আসবে, এটা যখন কাস্টমারের সামনে উপস্থাপন হবে তখন দেখবেন যে এটার সাথে সাথে ওই ভয়েসটাও দেখবেন। যেমন আমি এখানে বড় করে আপনাকে দেখাচ্ছি।
বুঝতে পারছেন? এটা হলো আমাদের কাজ। ট্রানজিশন শিখলাম, অ্যানিমেশন শিখলাম, ট্রানজিশন শিখলাম, অ্যানিমেশন শিখলাম। আগামী ক্লাসের আমাদের টুকিটাকি স্লাইড শো, রিভিউ, ভিউ এবং এক্সেল প্রোগ্রামে যাবে। এবং কি এক্সেল প্রোগ্রামে যাব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা মজার একটা কাজ, যারা এটা কাজ করবেন ভালো লাগবে। এবং নিজস্ব যে সকল ছোটখাটো পণ্যগুলো আছে নিজেরা নিজেরা এটাকে অ্যাড তৈরি করতে পারবেন। সাইলেন্ট। আচ্ছা, নিজেরা নিজেরা নিজেদের পণ্যগুলোকে অ্যাড তৈরি করতে পারবেন। এরকম ছোট ছোট কন্টেন্ট গুলো দিয়ে আপনি আপনার এই পণ্যকে ভাইরাল করতে পারবেন, পণ্যকে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। কেননা মানুষ এই মুহূর্তে একটা বড় কন্টেন্ট পড়ার মতো মন মানসিকতা মানুষের নেই। মানুষ চায় ছোটখাটোর ভিতরে কথা শেষ করতে। এই এই ধরনের ছোটখাটো আপনার কন্টেন্ট গুলো দিয়ে দিয়ে আপনি আপনার এই কোম্পানির পাবলিসিটি গুলো আপনি করতে পারবেন। নিজে নিজে প্রতিদিন একদম একটা দুটা করে ইয়ে তৈরি করেন, অ্যাড তৈরি করেন। এটা কিন্তু আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। কিসে? মানে এইটাকে আমি যে কাজটা করলাম সেটা কিন্তু ভিডিওতে আপনি কনভার্ট করতে পারবেন। ভিডিওতে যদি আপনি কনভার্ট করেন, এরপরে আপনি চাইলে মোবাইলে, ফেসবুকে ইত্যাদিতে আপনি অ্যাড দিতে পারেন। তার মানে আপনি সুন্দর একটা জিনিস তৈরি করলেন, এটাকে যদি ভিডিওতে কনভার্ট করতে না পারেন তাহলে তো আপনার এই চেষ্টাটা আপনার কাছে মনে হবে যে ব্যর্থ। কেননা এটা যদি আমি কাউকে মোবাইলে দেখাতে না পারি, ফেসবুকে দেখাতে না পারি, তখন তো একটু কমতি কমতি মনে হবে, তাই না? এটা আপনি ভিডিওতে করতে পারবেন। কিভাবে করবেন আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্ত। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।